আজকে আমরা ফার্স্টে শিখবো ইরর ফিক্সিং। এর আগের ক্লাসগুলোতে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন শিখেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে ইরর ফিক্সিংটা আসলে কি। সাপোজ আপনি কোনো ক্লায়েন্টের কাজ পেলেন, ক্লায়েন্ট নিজে হয়তো ব্যাংক রিকনসিলিয়েশন করতে গিয়ে ভুল করেছে, অথবা অন্য যে কেউ করতে গিয়ে ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ করতে গিয়ে ভুল করেছে, সেটা ম্যাচ করতে পারেনি। সো ক্লায়েন্ট মার্কেট প্লেস থেকে আপনাকে হায়ার করলো যে তার এই ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য। তো একটা কাজ সুন্দরভাবে করা যেমন ইজি, অন্য কেউ যদি করে ভুল করে, সেই ভুলটা কেন হলো সেটা আইডেন্টিফাই করে বের করা, দেন সেটা সংশোধন করা কিছুটা জটিল, বাট এমন না যে করা যাবে না। এটাই হচ্ছে মূলত ইরর ফিক্সিং এর কাজ। তো ইরর ফিক্সিং এর কাজের পেমেন্টও মোটামুটি ভালো হয়ে থাকে। মার্কেট প্লেসে যেমন ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ পাওয়া যায়, ঠিক তেমনি করে ইরর ফিক্সিং এর কাজটা পাওয়া যায়। এটা হচ্ছে মেইন। কোনো ব্যাংক রিকনসিলিয়েশন অর ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, পেপাল রিকনসিলিয়েশন করতে গিয়ে সামহাও কোনোভাবে ভুল করেছে, রিকনসাইল করতে পারেনি, এর জন্য আপনাকে হায়ার করা হবে রিকনসিলিয়েশন করে দেওয়ার জন্য, ইররটাকে ফিক্সিং করে দেওয়ার জন্য। এটাকে মূলত আমরা ক্লিন আপ, ক্যাচ আপ বা ইরর ফিক্সিং এর কাজ বলে থাকি। তো এর জন্য ফার্স্টে আমি একটা ব্যাংক রিকনসিলিয়েশন করব, করে আমি সেটাকে ভুল করে আবার আমি সেটাকে ঠিক করব, যেন আপনারা কিছুটা আইডিয়া পেতে পারেন যে ভুলগুলো আসলে কিভাবে কিভাবে হয়ে থাকে। সো ফার্স্টে আমি একটা ব্যাংক স্টেটমেন্ট ইম্পোর্ট করে নিয়ে আসবো। দেন কন্টিনিউ। ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নেই, সো আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিচ্ছি। আমি সেটাকে ডুপ্লিকেট করব। এটা কেটে দিচ্ছি। চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টে, দেন নিউ, অ্যাকাউন্ট নেম, আমাদের ওপেনিং ব্যালেন্স অ্যান্ড অ্যাজ অফ ডেট অ্যাড করতে হবে। ফাইনাল প্রজেক্ট করা কে কি স্টার্ট করেছেন? সো এটা আমি সেভ করে দিচ্ছি। অ্যাড করা ডান। এবার এই সেন্টারটাকে একটু রিলোড দিই। আমি ফাইলটাকে আবার সিলেক্ট করে নিয়ে আসবো, দেন কন্টিনিউ। আপু, জি বলেন।
আপু আমাদের যাদের একটা দুটো অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত বাকি আছে, আমরা কি ওই অ্যাসাইনমেন্ট গুলো আগে কমপ্লিট করব নাকি ফাইনাল প্রজেক্টের জন্য কাজ করব, মানে কোনটা আগে করব? দুইটাই করতে হবে। আপু আরেকটা ব্যাপার, যে ফাইনাল প্রজেক্ট আর এক্সাম দুটো জিনিস না একটু মানে কেন জানি গুলিয়ে যাচ্ছে, আচ্ছা একটু যদি আরেকবার একটু বলে দিতেন আচ্ছা যে আপনাদের এই ফাইনাল যে প্রজেক্টটা কি। আচ্ছা আপনাদের ফাইনাল প্রজেক্ট যেটা দিয়েছি, সাপোজ আপনি কুইকবুকস এর উপর একটা এক্সাম দিবেন, এক্সাম দিয়ে আপনি যে সার্টিফিকেটটা পাবেন সেটা হচ্ছে ইন্টুইট, কুইকবুকস হচ্ছে ইন্টুইটের একটা প্রোডাক্ট, ইন্টুইট কোম্পানি থেকে আপনাকে সেই সার্টিফিকেটটা প্রোভাইড করবে। আরেকটা হচ্ছে জেরোর উপর যে আপনি এক্সামটা দিবেন সেই সার্টিফিকেটটা প্রোভাইড করবে হচ্ছে জেরোর কোম্পানির নাম হচ্ছে জেরো লিমিটেড, এটা হচ্ছে নিউজিল্যান্ডে, আর কুইকবুকস এটা হচ্ছে ইউএসএ তে। তো আপনি যখন জেরোর উপর এক্সাম দিবেন আপনাকে হচ্ছে জেরো লিমিটেড থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে। আর এই যে আপনি কোডার্স ট্রাস্ট বাংলাদেশে কোর্স করছেন, আপনি কিন্তু এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন, টোটাল আপনারা 3টা সার্টিফিকেট পাবেন। তো এই যে কোডার্স ট্রাস্ট থেকে সার্টিফিকেট যে আপনারা পাবেন এর জন্য আপনাকে সব অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, প্লাস কুইকবুকস এর উপর একটা ফাইনাল প্রজেক্ট সাবমিট করতে হবে, জেরোর উপর একটা ফাইনাল প্রজেক্ট সাবমিট করতে হবে। হ্যাঁ, আমরা যে আচ্ছা আমি আপনাদেরকে সাজেশন দিয়েছি সেটা হচ্ছে এমসিকিউ এর মতো হবে। তো আমি যে সাজেশনটা দিয়েছি এটা যদি স্টাডি করেন হোপফুলি আপনি ফার্স্ট চান্সেই হচ্ছে সার্টিফিকেট পেয়ে যাবেন। এমসিকিউ এর মতো ওদের কোয়েশ্চনটা হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আপনি একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার করবেন, দেন নেক্সট আরেকটা আসবে, এমসিকিউ এর মতো হবে। আপু আর ওই যে ওখানে অনেক জায়গায় দেখলাম COG লেখা, ওটার মানে কি কস্ট অফ গুড সোল্ড? হ্যাঁ, সিওজিএস। আচ্ছা আমরা ক্লাসে ওকে, চলে থ্যাংক যাই, ইউ। দেন কন্টিনিউ। সো এখন আমি এগুলো ক্যাটাগরাইজ করে ফেলি। ফার্স্ট আমি মানি আউটগুলোকে সিলেক্ট করব। অস্ট্রেলিয়াতে হচ্ছে ট্রাভেলের উপর হচ্ছে 0%। আচ্ছা আমরা যখন ইউকে কোম্পানিতে করি সেখানে হচ্ছে ভ্যাট দেখেছি, আমরা যখন ইউএস এর কোম্পানিতে করব সেখানে লেখা থাকে হচ্ছে সেলস ট্যাক্স, আর অস্ট্রেলিয়ান কোম্পানিতে লেখা থাকে হচ্ছে জিএসটি। আমি বাকিগুলো ক্যাটাগরি করে নিই। এটা হচ্ছে ব্যাংক চার্জ, এটার উপর হচ্ছে 0% হবে। আপু আমরা কিভাবে বুঝবো যে কখন 0% হবে, কখন এক্সাম আচ্ছা সেট হবে, কখন অন্য কোনো যেমন পার্সেন্টেজ দিব? আচ্ছা আমি অস্ট্রেলিয়ান অনেক ক্লায়েন্টের কাজ করেছি তো আমার হচ্ছে কিছুটা আইডিয়া হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়াতে হচ্ছে একটাই রেট, হ্যাঁ, 0% ওদের ট্যাক্স রেট, ওদের একটাই রেট।
তো কিছু কিছু প্রোডাক্টের উপর হচ্ছে 0% হয়, আর কিছু কিছু প্রোডাক্টের উপর হচ্ছে 10% হয়। হ্যাঁ, ওদের একটাই রেট, সেটা হচ্ছে 10%। আমাদের বাংলাদেশে যেমন অনেকগুলো রেট আছে, ইউকে তে হচ্ছে আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে 20%, 5% রিডিউস রেট এরকম দেখতে পাই। বাট অস্ট্রেলিয়াতে হচ্ছে একটাই রেট, সেটা হচ্ছে 10%। আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে 0%। তো এখন কোন ক্ষেত্রে 10%, কোন ক্ষেত্রে 0% হবে, এটা যদি আপনি গুগল করেন, দেন চ্যাট জিপিটিতে গিয়ে কমান্ড দেন, সেক্ষেত্রে আপনাকে প্রোভাইড করে দিবে যে কোন কোন ক্ষেত্রে কোন রেটটা হয়ে থাকে। আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। আর আরো বেশি আইডিয়া পেতে হলে দেখা যায় কাজ করতে করতে সেটা হয়ে যায়। বাট প্রথম দিকে এটা হচ্ছে আপনি গুগল অ্যান্ড চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিতে পারবেন। আর আমি আপনাদেরকে হচ্ছে প্রথম ট্যাক্সের যে ক্লাসে একটা ডকুমেন্ট শেয়ার করেছিলাম ট্যাক্সের, ওইখানে দেওয়া আছে, আপনারা দেখবেন কানাডাটা দেওয়া আছে, অস্ট্রেলিয়াটা দেওয়া আছে, ইউকে, ইউএসএ, বাংলাদেশ, সেখান থেকে স্টাডি করতে পারবেন। আমি প্রথম ক্লাসের দিকে ট্যাক্সের যখন ক্লাস নিয়েছি একটা ডকুমেন্ট শেয়ার করেছি। এটা তো আপু মনে হচ্ছে সবগুলো ডকুমেন্টই তো দেখলাম, বাট এইটা আপনি এখন যেটা বলতেছেন সেটা তো মনে আচ্ছা হচ্ছে আমি না আবার আমরা দেখবো, সময় আচ্ছা পেয়েছি আচ্ছা বলে। আমি আবার দেখবো তাহলে। আপু ক্লায়েন্ট আমাদেরকে দিবে না যে কোন কোন ক্ষেত্রে ট্যাক্স রেট কিরকম হবে, আমরা কি ইউজ করবো, এটা ওরা দিবে না এইটা আমাকে? ব্যাংক রিকনসিলিয়েশন করার ক্ষেত্রে, আচ্ছা, এইটা আপনার যখন কোনো কাজ করবেন ওই ডকুমেন্টের মধ্যে দেওয়া থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তো জানতে হবে কোন ক্ষেত্রে কি হয়ে থাকে, এটা কাজ করতে করতে আইডিয়া হয়ে যায়। আচ্ছা, এটা কি সিলেক্ট করেছিলাম, এটা ছিল হচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। সো আমার সেলস থাকার কথা, এটা নিয়ে আমি একটা নতুন করে ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, হচ্ছে না, আমি জাস্ট অন্য একটা সিলেক্ট করি, সেলস। আচ্ছা, এই সেন্টার থেকে নিচ্ছে না, আমি এখান থেকে ক্রিয়েট করি। আচ্ছা, ব্যাংক রিকনসিলিয়েশন তো করানো হয়েছে, আপনারা জানেন
আমি একটা সিলেক্ট করি, এখান থেকে জাস্ট আমি আচ্ছা, এখন এই যে ব্যাংক রিকনসিলিয়েশন করা হলো, আমি একটু এখানে চলে আসি এটাতে। এন্ডিং ব্যালেন্স দিতে হবে এন্ড এন্ডিং ডেট। এই যে এইভাবে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারি, এটা আমরা করি, এটা আমরা সবাই পারবো। বাট এই কাজটা করতে গিয়ে দেখা গেল ভুল করলে, এই যে আমাদের ম্যাচিং হলো, ম্যাচ হলো 0, এটা যদি না আসে বা ভুল হলে বা ইরর ফিক্সিং এর কাজ যদি কোনো ক্লায়েন্ট করতে দেয়, সেটা দেখতে কেমন হবে আমরা একটু সেটা দেখবো। ফার্স্ট আমি এখানে চলে আসলাম, এখানে আমার ব্যাংক রিকনসিলিয়েশন করা ডান। এই যে আমি ট্রানজাকশন গুলো করেছি, আমি ব্যাংক রেজিস্টারে চলে যাব ওয়েলস ফার্গোর। দেন আমি অ্যাকাউন্ট হিস্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কিছু চেঞ্জ করে দিব, যেমন এই যে এখানে আর দেওয়া আছে, আর এর একটা মানে আছে, আর এর মানে হচ্ছে আমার উভয় পক্ষ থেকে রিকনসাইল করা হয়েছে। আর যদি সি থাকে এর মানে হচ্ছে এক পক্ষ রিকনসাইল করা হয়েছে। আর যদি আরও না থাকে, সিও না থাকে, জায়গাটা ব্ল্যাঙ্ক থাকে, এর মানে হচ্ছে এটা ম্যানুয়ালি অ্যাড করা হয়েছে। তো এখানে 4 তারিখের একটা ট্রানজাকশন, এটা আর ছিল, এটাকে আমি সি করে দিলাম। দেন আমি আরেকটু নিচে চলে আসি, আমার এখানে 2 তারিখের একটা ট্রানজাকশন আছে, এই ট্রানজাকশনটাকে আমি ডিলিট করে দিই। দেখা যায় সামহাও ক্লায়েন্ট কিন্তু চেক করতে গিয়ে ভুল করতে পারে, কোনোটা ডিলিট করে দিল বা আরটাকে সি করে দিয়েছে। এখানে আরেকটা আছে আমাদের, এটা কত তারিখ, এটা হচ্ছে 15 তারিখের। 15 তারিখে এই ট্রানজাকশনটাকে আমি হচ্ছে ব্ল্যাঙ্ক করে দিই। এই যে আমি কিছু চেঞ্জ করলাম। এখন যেটা আর ছিল, আরকে সি করেছি, সেই ডেটাটা কিন্তু আমার সফটওয়্যারে আছে। আবার যেটা আর ছিল সেটাকে আমি সি করেছি, দেন ব্ল্যাঙ্ক করে দিয়েছি। এই যে এইটাও কিন্তু আমার সফটওয়্যারে আছে এবং যেটা ব্ল্যাঙ্ক করে দিয়েছি এটাও আছে। বাট যেই ট্রানজাকশনটা আমি ডিলিট করে দিয়েছি, একটা ট্রানজাকশন কিন্তু আমি ডিলিট করে দিয়েছি, তো যেই ট্রানজাকশনটা ডিলিট করে দিয়েছি সেটা কিন্তু এখন আমার সফটওয়্যারে আর নেই। আপনারা যখন কোনো ইরর ফিক্সিং এর কাজ করবেন, আমি পার্টে চলে আসি, যেমন আমি রিকনসাইলে চলে আসি। এই যে আপনাকে আপু যখন জি আপু জি বলুন। আর আর সি এর বিষয়টা একটু আবার বুঝায় দেন তো। ব্যাংক রিকনসিলিয়েশন ক্লাসের ভিডিওটা ভালো করে দেখেছেন? এখন এসে যদি এই কথা বলেন, আচ্ছা আর আমরা যখন কোনো ট্রানজাকশন এই যে রিকনসাইল করেছি, হ্যাঁ আমরা কি এটা রিকনসাইল করেছিলাম, রিকনসাইল করার আগে আমরা যখন কোনো ট্রানজাকশন ইম্পোর্ট করে নিয়ে আসি তখন সি থাকে, সি মানে হচ্ছে এক পক্ষ রিকনসাইল হয়েছে। যখন এই যে আমাদের ব্যালেন্সটা 0 হয়, আমরা ফিনিশ নাওতে ক্লিক করি, তার মানে আমার রেজিস্টার থেকে এবং ব্যাংকের পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে হচ্ছে আমি রিকনসাইল করেছি, তখন এটা আর হয়ে যাবে। আর রিকনসাইল করার আগে এটা সি থাকবে। আর কোনো ট্রানজাকশন যদি আমরা ম্যানুয়ালি
এন্ট্রি করি তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। আচ্ছা, যখন আমাদেরকে কোনো ক্লায়েন্ট ইরর ফিক্সিং এর কাজ করতে দিবে, বললো আপনাকে তার ওয়েলস ফার্গো ব্যাংকের ইরর ফিক্সিং করে দিতে হবে, আপনি যখন এই প্যানেলটাতে আসবেন তখন আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনার প্রথম কাজ হচ্ছে উই ক্যান হেল্প ইউ ফিক্স ইট, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে যে ক্লায়েন্ট অথবা যে কোনো ব্যক্তি কি কি অ্যাক্টিভিটি করেছে, কোনো কিছু চেঞ্জ করেছে কিনা বা কোনো কিছু ডিলিট করা হয়েছে কিনা, মানে যে সকল অ্যাক্টিভিটি হয়েছে আপনি সবকিছু এখান থেকে দেখতে পারবেন। সো ফার্স্টে আমরা ক্লিক করব উই ক্যান হেল্প ইউ ফিক্স ইটে। তো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা কাজ করা হয়েছে। 3টা কাজ কি কি কাজ করা হয়েছে? প্রথমে আমাদের এখান থেকে একটা এক্সপেন্স সি করে দেওয়া হয়েছে, মানে আর ছিল আরটাকে সি করে দেওয়া হয়েছে। দেন এখানে আরেকটা এক্সপেন্স আমাদেরকে ব্ল্যাঙ্ক করে দেওয়া আছে এবং এখানে আরেকটা এক্সপেন্স ডিলিট করে দেওয়া আছে। এখন যেটা সি আর ছিল সি হয়েছে বা যেটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, এই দুইটা কিন্তু আমার সফটওয়্যারের মধ্যে এখনো আছে, কিন্তু যেই ট্রানজাকশনটা ডিলিট করে দিয়েছে সেটা কিন্তু এখন আর আমার সফটওয়্যারে নেই। তো যদি সফটওয়্যারে না থাকে তাহলে আমাকে কি করতে হবে? এই ট্রানজাকশনটাকে আবার আমাকে নিয়ে আসতে হবে। এখন এটা তো দেখলাম, এই হচ্ছে একটা পার্ট, এখান থেকে আমরা দেখতে পারবো। আমি একটু ডুপ্লিকেট করি। আমরা আরেকটা জায়গা থেকে এটা চেক করব, সেটা হচ্ছে অডিট লগ। এই যে গিয়ার আইকনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে টুলসের আন্ডারে আমাদের এখানে অডিট লগ দেওয়া আছে, অডিট লগে ক্লিক করব। সো এখানে আমরা অডিট লগে চলে এসেছি। এই যে আপনি যখন কোনো ক্লায়েন্টের সফটওয়্যারে কাজ করবেন, আপনি যদি কোনো ভুল করার পর বলেন যে আমি ভুল করিনি বা যে কোনো কিছু, আপনি কিন্তু ভুল বলে পেতে পারবেন না, কজ এই অডিট লগে এসে দেখা যায় কে কোন টাইমে হচ্ছে লগ ইন করেছে, কোনটা এডিট করেছে, কি কি অ্যাক্টিভিটি হয়েছে সবকিছু কিন্তু দেখাচ্ছে। এই যে এখানে আহমেদ সাইদ, ওনার আইডি দিয়ে যেহেতু আমি লগ ইন করেই কাজ করছি, উনি এই যে একটা এক্সপেন্স এডিট করেছে, দেন এখান থেকে একটা ডিলিট করেছে, এখানে একটা এডিট করেছে, দেন কোন সময় হচ্ছে রিকনসাইল করেছে, এখান থেকে কিন্তু এ টু জেড ক্লায়েন্ট কখন করেছে, কাকে কাকে অ্যাক্সেস দিয়েছে, কোন কোন ব্যক্তি কাজ করছে, এ টু জেড কিন্তু এখান থেকে সব দেখা যাবে। এখান থেকে আপনারা অল দিবেন, দেন হচ্ছে ডেটটা আপনারা কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারবেন অথবা অলও রাখতে পারবেন। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখান থেকেও যদি আমরা ভিউতে ক্লিক করি তাহলে দেখাবে যেমন এখানে একটা ট্রানজাকশন ডিলিট করে দেওয়া হয়েছে। এখন কোন ট্রানজাকশনটা ডিলিট করে দেওয়া হয়েছে আমরা একটু ভিউ করে আর একটু ডিটেলসে দেখব। আমরা এখানে আসলাম, আসার পর এটা ছিল এক্সপেন্স, এখানে ডেট দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, এটা হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে। এই ট্রানজাকশনটাই মূলত ডিলিট হয়ে গিয়েছে। তো এই ট্রানজাকশনটা আমাদের অ্যাড করতে হবে। আর আপনারা যখন ইরর ফিক্সিং এর কাজ করবেন, ক্লায়েন্ট হচ্ছে আপনাদেরকে এমনি স্টেটমেন্ট প্রোভাইড করবে। যেমন আমি এই অডিট লগ থেকে আমি ফুল ডিটেলসটা দেখতে পাচ্ছি যে এই ট্রানজাকশনটা ডিলিট হয়ে গিয়েছে। এখন এই ট্রানজাকশনটা কোন ডেটে ছিল? 2/6/2025, 2/6। এই যে এখান থেকেও কিন্তু আমরা দেখতে পারবো এটা ছিল এই যে সেকেন্ড, এই ট্রানজাকশনটা ডিলিট করে দিয়েছে ভুলবশত বা যে কোনো কারণে। তো এই পার্টটা আমি একটু ডুপ্লিকেট করি,
এখন এটা যেহেতু ডিলিট করেছে সফটওয়্যারে নেই, এটা আমি আবার সফটওয়্যারে এটাকে এন্ট্রি করব। তো একটা ট্রানজাকশন যেহেতু, এটা যদি আমি আবার ইম্পোর্ট করে CSV ফাইল ইম্পোর্ট করে নিয়ে আসি, এটা কিছুটা ঝামেলার। তো এর জন্য আমি শর্টকাটে কি করব, এটা আমি এক্সপেন্সে গিয়ে রেকর্ড করব। সো এখন আমি এক্সপেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাড নিউতে গিয়ে পেই সিলেক্ট করতে হবে। আমরা যদি এখানে পেই দেখি, পেই হচ্ছে গেট রেসপন্স। এছাড়া আমরা এই স্টেটমেন্ট থেকেও হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে যে প্রোভাইড করবে সেখান থেকে আমরা দেখতে পারবো। সেখানে আমি গেট রেসপন্স দিয়ে আমি সেভ করে দিলাম। আমাকে ডেট দিতে হবে, ডেট ছিল 2 তারিখ। ব্যাংক অবশ্যই ওয়েলস ফার্গো হবে। ক্যাটাগরি সিলেক্ট করব, এটা ছিল অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। এখানে ডেসক্রিপশনে আমরা এটা অ্যাড করে দিতে পারি। ডেটটা 2/6 ছিল না? হ্যাঁ, আমি একটু ভুল দিয়েছি, 2/6 হবে। অ্যামাউন্ট আমরা খেয়াল করবো, অ্যামাউন্ট ছিল হচ্ছে এখানে 18 অস্ট্রেলিয়ান ডলার। আচ্ছা, তো আমি সব ইনফরমেশন দিয়ে দিলাম। এবার এটা আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। তো একটা ট্রানজাকশন হচ্ছে ডিলিট করে দিয়েছে, সেটা আমি ডিলিটেড ট্রানজাকশনটাকে রেস্টোর করা যায় না? না, রিস্টোর করা গেলে তো আমি রিস্টোর করতাম। আমি যেটা বলেছি, যেটা ডিলিট হয়ে গিয়েছে সেটা আমার সফটওয়্যার আর নেই। বাট এই যে অডিট হিস্ট্রিতে গেলে আমি দেখতে পাচ্ছি যে কি কি অ্যাক্টিভিটি হয়েছে। এটা রিস্টোর করা যাবে না, আমাকে আবার হচ্ছে নিয়ে আসতে হবে। আবার রেকর্ড করতে হবে? হ্যাঁ, তো আমার একটা কাজ করা ডান। এই যে আমি ম্যানুয়ালি অ্যাড করলাম, এখন আমি একটু রিলোড দিই। ট্যাক্স মনে হয় 0 ছিল মনে হয়। আচ্ছা, তার মানে আমরা যে ক্লায়েন্টের কাজ করছি তার হচ্ছে কোম্পানি ভ্যাট রেজিস্টার্ড না। হ্যাঁ, এখানে হচ্ছে আমি এটা, আমরা যেই ডকুমেন্টটা পেয়েছি ওই ক্লায়েন্ট হচ্ছে ভ্যাট রেজিস্টার্ড না। অস্ট্রেলিয়াতে হচ্ছে ইয়ারলি টার্নওভার 75,000 পাউন্ডস যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভ্যাট রেজিস্টার ম্যান্ডেটরি না। আর ইউকেতে হচ্ছে 85,000 পাউন্ডস, সরি, অস্ট্রেলিয়াতে যদি 75,000 পাউন্ডস অ্যাবভ হয় সেক্ষেত্রে তাকে ভ্যাট রেজিস্টার করতে হবে। এর নিচে যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভ্যাট রেজিস্টার ম্যান্ডেটরি না। তো এইটা হচ্ছে এখন আমরা দেখেন, এই যে আমি ম্যানুয়ালি অ্যাড করেছি, এটা এর জন্য কি হয়েছে, ব্ল্যাঙ্ক আছে। তো এটাকে আমি চেঞ্জ করে আর করে দিব, আর করে এটা সেভ করলাম। আমার একটা ঠিক করা ডান। এরপর এই যে আরেকটা আছে, এটাকে আমি আর করে দিব ম্যানুয়ালি। এরপরে এখানে একটা সি আছে, এটাকে আমি আর করে দিব। আচ্ছা, এখানে তো আমি জাস্ট 3টা করেছি। আপনারা যখন ইরর ফিক্সিং এর কাজ পাবেন, এমন 40-50 বা এর চাইতেও বেশিটাও ভুল থাকতে পারে যে আপনাকে ঠিক করতে হবে। আপু, এই যে আর কি সি করা বা কি আর করা, এগুলো কি আমরা কিবোর্ড থেকে করবো নাকি অন্য কোনো অপশন আছে? এই যে আমি অ্যাকাউন্ট হিস্ট্রি থেকে করছি, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে, ব্যাংক রেজিস্টার থেকে। তো এখন এটা আমি না, এই যে
আর্কেডে সি করবো, ওখানে ক্লিক করলে কি কিবোর্ড থেকে করবো নাকি ক্লিক করলে আচ্ছা, আর সি হয়ে যাবে ক্লিক এরকম করলে কিছু? এটা চেঞ্জ হয়। হ্যাঁ, আমি যখন ব্যাংক রিকনসিলিয়েশনের এই ক্লাসটা করে আমি এই বক্সগুলো সম্পর্কে বলেছি। তো আমি যেগুলো যেগুলো বলি এগুলো একটু নিজে ট্রাই করবেন। তখন যদি এটা ট্রাই করতেন এটা ক্লিয়ার হয়ে যেত, বাট সমস্যা নেই, এখন এটা আবার নিজে নিজে ট্রাই করবেন। এখন আমি রিকনসাইলে ক্লিক করব। এন্ডিং ব্যালেন্সটা প্রোভাইড করব। সো ক্লায়েন্ট তো আমাদেরকে এরর ফিক্সিং এর কাজ যখন করতে দিবে তার স্টেটমেন্টটাও আমাদেরকে প্রোভাইড করে দিবে। আমি এখানে ডেটটা দিয়ে নিব। এখন এই যে এই পার্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা যখন আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, এরর ফিক্সিং নামে একটা ফোল্ডার করবেন। করার পর আমি যখন কিছু ভুল করেছি, ভুল করার পর এই পার্টটা যেমন ছিল এই পার্টের একটা স্ক্রিনশট দিতে হবে, প্লাস এইটা যখন ফিক্সিং করার পরে এই পার্টটা যখন ক্লিয়ার হয়ে যায় এটার একটা স্ক্রিনশট দিতে হবে। এরর ফিক্সিং নামে একটা ফোল্ডার করে এই দুইটা স্ক্রিনশট দিবেন, এবং আমি যেই যে অ্যাক্টিভিটি করেছি আপনারা এগুলো করবেন। আর আপনারা নিজেরা নিজেরা ব্যাংক রিকনসিলিয়েশন করবেন, করে অনেকগুলো ভুল করবেন। যত বেশি বেশি করে ভুল করবেন, করে নিজে সেটাকে আইডেন্টিফাই করার ট্রাই করবেন। তো যত বেশি ভুল করবেন আর প্র্যাকটিস করবেন বেশি বেশি, আপনি তত এক্সপার্ট হতে পারবেন। সো ব্যাংক, ক্রেডিট কার্ড, বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে এভাবে ট্রাই করবেন। এটাই হচ্ছে মূলত আমাদের এরর ফিক্সিং এর কাজ। মার্কেট প্লেসে কিন্তু এরর ফিক্সিং এর উপর এরকম ভালো কাজ পাওয়া যায়। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপু, এটা তো আমরা দেখলাম যে ক্লায়েন্ট মানে নিজে ভুল করে ফেলেছে, রেকর্ড করার পর ডিলিট আচ্ছা, হয়ে গেছে বা আর হয়ে গেছে। কিন্তু এরকম যদি হয় যে স্টেটমেন্ট থেকে যখন ক্যাটাগরাইজ করছে একটা ইয়ে ট্রানজাকশন সে বাদই দিয়ে দিয়েছে বা হ্যাঁ, ক্যাটাগরাইজেশনে ভুল করে ফেলেছে, তখন কি এটা কি আমরা পাবো? ক্যাটাগরাইজেশনে ভুল হলো এটা এরর ফিক্সিং আসবে না, ওটা দেখা যায় ফিনিশ নাওতে গিয়ে রিকনসাইল করা যাবে। আপনার যদি কোনো একটা ট্রানজাকশন কম থাকে তখন আপনাকে হচ্ছে এই যে স্টেটমেন্ট ধরে ধরে ম্যাচ করতে হবে, যে এখানে এই কয়েকটা ট্রানজাকশন আছে, এতটুকু ব্যালেন্স মিসিং আছে, তো এটা কোথা থেকে আসলো আপনাকে স্টেটমেন্টের সাথে ম্যাচ করতে হবে। তো ক্লায়েন্ট কাজ করার সময় আপনাদেরকে ব্যাংক রিকনসিলিয়েশনের যে স্টেটমেন্টটা আছে ব্যাংক স্টেটমেন্টটা প্রোভাইড করবে। কোনো ট্রানজাকশন যদি মিসিং থাকে আমরা আমাদের ব্যাংক রেজিস্টার মানে চার্ট অফ অ্যাকাউন্টের যে হিস্ট্রিগুলো আছে এটা চেক করব। দেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট চেক করব। বেশিও থাকতে পারে দেখা যায় সফটওয়্যারে, বা কমও থাকতে পারে, সেটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো এটাই হচ্ছে মূলত এরর ফিক্সিং এর কাজ। আপনার কাছে এরর ফিক্সিং এর জন্য মানে এরকম কোনো ডকুমেন্ট আছে এক্সট্রা, মানে যেটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি? এই যে আপনাদেরকে ব্যাংকের যে স্টেটমেন্ট গুলো দিয়েছি এটাই তো হচ্ছে ডকুমেন্ট। এটা কি আপনি না ব্যাংক মানে রিকনসাইল করবেন, করে এটাকে ভুল করে ট্রাই করবেন। এই ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলে করবেন, এটা করে ভুল করবেন, ভুল করে এটাই ট্রাই করবেন, এটাই তো ডকুমেন্ট। এটার জন্য আলাদা কোনো ডকুমেন্ট হয় না কখনো। এরর ফিক্সিং কখন ক্রিয়েট হয়? যখন কেউ ব্যাংক রিকনসিলিয়েশন করতে চায়, ভুল হয় তখন। আচ্ছা, এখন আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে পেরোল। এখানে আমার একটা পেরোল রিপোর্ট আছে। ফার্স্টে আমি পেরোল রিপোর্টটাকে ডাউনলোড করে নিই। পেরোলটা আসলে কি? আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনি একটা অর্গানাইজেশনে জব করেন। জব করার পর সেখানে দেখা গেল একজন ব্যক্তি একটা অর্গানাইজেশনে জব করে, জব করার পর তার স্যালারি হচ্ছে সাপোজ ধরে নিলাম 20,000। তো এই 20,000-এর মধ্যে কিন্তু ফুল তার স্যালারি না, দেখা গেল 20,000-এর মধ্যে 12,000 হচ্ছে তার বেসিক স্যালারি, 1,000 হচ্ছে মেডিকেল, দেন হচ্ছে 1500-র মতো দেখা গেল হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স, দেন হচ্ছে এর মধ্যে 1,000 টাকা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে চলে যায়। এভাবে হচ্ছে একটা স্যালারিকে সেগমেন্ট করা হয়। দেন কিছু একটা পার্সেন্টেজ হয়তো ট্যাক্সের জন্য যায়। দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ব্যক্তি সাপোজ 1 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে,
তার মধ্যে তার মান্থলি 10,000 টাকা হচ্ছে ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে। সো এই হচ্ছে এই প্রসেসের মধ্যে দিয়ে হয়, এই প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে পেরোল ক্যালকুলেশন করা হয়। এই যে কাজগুলো করা হয়, সেগমেন্ট করা, কত পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ডে যাবে, কত পার্সেন্ট বেসিক স্যালারি, বা এই ধরনের যে কাজগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে এইচআর এর মধ্যে একটা সেগমেন্ট থাকে, এটা হচ্ছে পেরোল। হ্যাঁ, তো পেরোলে যারা কাজ করে তারা মূলত এই কাজগুলো করে। বাট বিভিন্ন ছোট ছোট কোম্পানি আছে, এমন অনেক কোম্পানি আছে যেখানে এইচআরই নেই। হ্যাঁ, তো তখন তারা কি করে, তাদের যে অ্যাকাউন্টেন্ট যারা থাকে তাদেরকে দিয়ে মূলত এই কাজগুলো করায়। বাট বড় বড় কোম্পানিতে পেরোল ম্যানেজার থাকে, তারা এই কাজগুলো করে। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব মার্কেট প্লেসে, দেখা যায় তাদের নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টেন্ট বা বুককিপার নেই। নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টেন্ট বা বুককিপার না থাকার কারণেই মূলত তারা আমাদেরকে হায়ার করে আমাদেরকে কাজ দিয়ে আমরা কাজগুলো করে নিই। তো এখানে একটা যে রিপোর্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পেরোল ডিটেলস রিপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে এই রিপোর্টটা কোথা থেকে এসেছে। তো দেখা যায় আমরা যদি কুইকবুক সফটওয়্যারে পেরোলের মেনুটা ইউজ করি, দেখা যায় আমাকে কুইকবুকস এর জন্য একটা সাবস্ক্রিপশন ফি দিতে হয়। আপনারা যখন কোম্পানি ক্রিয়েট করেন তখন আপনারা খেয়াল করেছেন, আপনারা হচ্ছে ফার্স্টে যেমন একটা প্যাকেজ সিলেক্ট করেন, এসেনশিয়াল প্যাকেজ সিলেক্ট করেন। সিলেক্ট করার পর দেখা যায় আপনারা আবার হচ্ছে কোর পেরোল নিতে চান নাকি অ্যাডভান্স পেরোল নিতে চান, সেটা সিলেক্ট করেন। এই যে আমরা কোর পেরোল বা অ্যাডভান্স পেরোল সিলেক্ট করি, আমরা যে একটা প্যাকেজ, যেমন আমি এসেনশিয়াল প্যাকেজ সাবস্ক্রিপশন নিচ্ছি, এটার জন্য কিন্তু আমাকে একটা পেমেন্ট দিতে হয়। আবার যখন আমি পেরোলের কোনো একটা প্যাকেজ সিলেক্ট করব, সেটার জন্য কিন্তু আমাকে আবার এক্সট্রা করে একটা পেমেন্ট দিতে হয়। যেমন ইউএস এর ক্ষেত্রে হচ্ছে আপনি পেরোল সাবস্ক্রিপশন যদি নিতে চান, আপনাকে মান্থলি $36 পে করতে হবে। এরপর আপনি প্রত্যেকটা এমপ্লয়ের জন্য যখন স্যালারি ক্যালকুলেশন করবেন, পার হেডে আপনাকে $6 মতো পে করতে হয় সাবস্ক্রিপশন নেওয়ার পরও। তো তাহলে কি বোঝা গেল, পেরোল ক্যালকুলেশন করাটা সফটওয়্যারে কিছুটা এক্সপেন্সিভ। এর জন্য ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট বিভিন্ন থার্ড পার্টি এজেন্সি আছে। হ্যাঁ, এই এজেন্সিগুলো কি করে, আমরা যেমন ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি দেখি, এরকম হচ্ছে অ্যাকাউন্টিং এর অনেক এজেন্সি আছে। তারা হচ্ছে ট্যাক্স রিলেটেড কাজ করে, পেরোল রিলেটেড কাজ করে, এরকম বিভিন্ন ধরনের সার্ভিস তারা দিয়ে থাকে। তো ক্লায়েন্ট দেখা গেল একটা থার্ড পার্টি এজেন্সিকে তার হচ্ছে ডেটাগুলো দিল, এবং থার্ড পার্টি এজেন্সি তার ডেটা দিয়ে এমন একটা পেরোল ডিটেল রিপোর্ট তাকে তৈরি করে দিয়েছে। তো যখন ক্লায়েন্টকে এমন একটা পেরোল ডিটেল রিপোর্ট তৈরি করে দিয়েছে, এখন ক্লায়েন্ট যখন কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করিয়েছে এবং তাকে পেমেন্ট করেছে, এটা কি ক্লায়েন্টের এক্সপেন্স হয়েছে। এখন এই এক্সপেন্সটা হয়তো ক্লায়েন্টের সফটওয়্যারে রেকর্ড করতে হবে। তো ক্লায়েন্ট এখানে পেরোলের মেনু ব্যবহার করবে না, পেরোলের মেনু ব্যবহার না করে শুধু জার্নাল এন্ট্রি করে রেকর্ড করবে। যে খরচটা হয়েছে সেটা সে জার্নাল এন্ট্রি করে রেকর্ড করবে। এখন আপনাদের প্রশ্ন করে, যদি জার্নাল এন্ট্রি করে রেকর্ড করে, পেরোলের মেনু ব্যবহার না করে, সেক্ষেত্রে কি তাকে এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে? জার্নালের জন্য কি কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে? না, জার্নাল তো ওই ইন্টিগ্রেটেড আমরা কোম্পানি থেকে করতে পারতেছি। হ্যাঁ, এর জন্যই তো ক্লায়েন্ট পেরোলের সাবস্ক্রিপশন নেয়নি, রিপোর্টটা হচ্ছে থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে করিয়েছে। আমাদের কুইকবুকস অনলাইনে এই যে পেরোলের সাবস্ক্রিপশন সে নেয়নি, অ্যান্ড আপনাকে সে এই রিপোর্টটা দিল, রিপোর্ট দিয়ে বললো যে আপনাকে এটা পেরোলের জার্নাল এন্ট্রি করে দেওয়ার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে কি হলো, এই যে পেরোল বাবদ যে তার খরচটা হয়েছে, তার কোম্পানি থেকে টাকাটা চলে গিয়েছে, এটা তো তার সফটওয়্যার রেকর্ড করতে হবে, এটা তো তার একটা এক্সপেন্স হলো। তো এইটাই হচ্ছে আপনাকে জার্নাল এন্ট্রি করে করতে হবে। সেক্ষেত্রে কি হলো, তাকে হচ্ছে পেরোলের সাবস্ক্রিপশনে নিতে হলো না, আর ফ্রিতে সে হচ্ছে জার্নাল মেনুটা ব্যবহার করে সে কাজটা করতে পারলো। আর রিপোর্টটা যে ক্রিয়েট করেছে এটা সে কোনো থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে করিয়েছে। থার্ড পার্টি এজেন্সি দিকে করার কারণ হচ্ছে, দেখা যায় কুইকবুকসে যতটুকু ফি দিতে হতো সাবস্ক্রিপশন ফি, তার চাইতে সে কম রেটে করাতে পেরেছে। তো করার পর আপনাকে হয়তো মার্কেট প্লেস থেকে হায়ার করলো, হায়ার করে এই ধরনের একটা রিপোর্ট প্রোভাইড করলো এবং বললো এই রিপোর্টটা দেখে আপনাকে জার্নাল এন্ট্রি করে দিতে হবে। আচ্ছা, এতক্ষণ এইটুকু যা বললাম, এইটুকু কি আপনারা ক্লিয়ার হয়েছেন? জি আপু, ওকে, ওই যে পেরোল ডিটেল রিপোর্টটা যখন আমরা মানে আরেকটা তো ক্লাস করা হয়েছিল, অ্যানাদার ম্যাম করিয়েছিলেন, আচ্ছা আচ্ছা তখন দেখা যাচ্ছে পাঁচজন আমরা এমপ্লয়ি অ্যাড করলাম, আচ্ছা আচ্ছা, তখন এটা যখন পেরোল রান করতে না, আচ্ছা একজনেরটা আলাদা, বাকি চারজনেরটা আলাদা দেখালো।
মানে এই ব্যাপারটা আসলে বুঝতেছি না। আচ্ছা, সমস্যা নেই, আমি এই রিপোর্টটা বুঝাচ্ছি। এটা হচ্ছে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করেছে। আমি রিপোর্টটা, পেরোল ডিটেল রিপোর্টটা আপনাদেরকে বুঝাই, তাহলে কিছুটা ক্লিয়ার হবে। এখন এই রিপোর্টটা কোথা থেকে আসলো, আর কেন ক্লায়েন্ট আমাকে রিপোর্ট দিল, আর কেন আমি হচ্ছে পেরোল মেনুটা ব্যবহার না করে জার্নাল এন্ট্রি করে করছি, এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা একটু রিপোর্টটা স্টাডি করি। এখানে একজন ব্যক্তির নাম দেওয়া আছে জেমস, এবং এখানে আরেকজন আছে অ্যানি। তো তারা দুইজন হচ্ছে কাজ করেছে। কত কাজ করেছে? রেগুলার পে 24 আওয়ার্স হচ্ছে তারা কাজ করেছে। এর জন্য হচ্ছে তাদেরকে $1,200 অস্ট্রেলিয়ান ডলার পে করা হয়েছে। তারা ওভারটাইম করেছে 4 আওয়ার্স, এর জন্য তাদেরকে $300 পে করা হয়েছে। হলিডে পে 0, কারণ তারা হলিডেতে কোনো কাজ করেনি। যেমন বাইরের কান্ট্রিতে হচ্ছে স্যাটারডে সানডে হলিডে। রেগুলার কোনো ব্যক্তি যদি কাজ করে, সে যদি সাপোজ $50 পায়, সে হলিডেতে যদি কাজ করে $60 to $70, $80 পেয়ে থাকে, মানে ছুটির দিনগুলোতে কাজ করলে বেশি পেমেন্ট করে থাকে, এর জন্য হলিডে পে। তো সে জেমস হলিডেতে কোনো কাজ করেনি, এর জন্য এখানে কোনো হলিডে পে নেই। বোনাস, তাকে হচ্ছে $400 বোনাস দেওয়া হয়েছে। অ্যান্ড ভ্যাকেশন বাবদ তাকে কোনো পে করা হয়নি, এর জন্য 0। এইটা হচ্ছে এই সবগুলো মিলিয়ে এই যে টোটাল অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমাদের যে সুপার কেয়ার ফার্মেসি, সাপোজ সুপার কেয়ার ফার্মেসির থেকে জেমসকে হায়ার করা হয়েছিল, সে কাজ করেছে, তাকে এই অ্যামাউন্টটা পে করা হয়েছে। এখন জেমস বান্টা তার অ্যাকাউন্টে কি $1,900 পেয়েছে? কতটুকু ডলার পেয়েছে? এই যে তার টোটাল যে পেমেন্টটা আছে, এই পেমেন্ট থেকে $95 চলে যাবে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানিতে। তার মানে এই অ্যামাউন্টটা থেকে আমরা ইন্স্যুরেন্স বাবদ $95 ডিডাক্ট করে রাখবো। এমপ্লয়কে যে টোটাল স্যালারি দিচ্ছে, টোটাল স্যালারি থেকে $95 হচ্ছে আমরা মাইনাস করে দিব। এরপর হচ্ছে ফেডারেল ইনকাম ট্যাক্স। হ্যাঁ, এই ফেডারেল ইনকাম ট্যাক্স বাবদ হচ্ছে $148.93। এটাও হচ্ছে আমরা এই 1900 এই অ্যামাউন্ট থেকে মাইনাস করে দিব। দেন সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের যে অ্যামাউন্ট আছে, এটাও হচ্ছে আমরা 1900 এখান থেকে মাইনাস করে দিব। এনসি ইনকাম ট্যাক্স, অঞ্চলভেদে বিভিন্ন ট্যাক্স আছে। এনসি ইনকাম ট্যাক্স হচ্ছে নর্থ ক্যারোলাইনাতে যারা থাকে তাদেরকে হচ্ছে এই ট্যাক্সটা দিতে হয়, এর জন্য হচ্ছে $79 পে করতে হবে, এটাও আমরা এই অ্যামাউন্ট থেকে মাইনাস করে দিব। আরেকটা হচ্ছে এজেড ইনকাম ট্যাক্স 48.74, এটাও হচ্ছে আমরা এই যে 1900 এখান থেকে আমরা মাইনাস করে দিব। তার মানে এমপ্লয় এই যে 1900 টোটাল যে তার স্যালারি থেকে মেডিকেল ইন্স্যুরেন্স বাবদ এবং আদার্স যে ট্যাক্স আছে, এগুলো বাবদ এই অ্যামাউন্ট গুলো হচ্ছে মাইনাস করে দেওয়া হবে। মাইনাস করে দেওয়ার পর যে অবশিষ্ট টাকাটা থাকে, সেটাই হচ্ছে জেমস বান্টা তার অ্যাকাউন্টে স্যালারি হিসেবে পাবে। তো এইটা যদি আমরা দেখি, এখান থেকে আমরা এমপ্লয়ের স্যালারি থেকে আমরা মাইনাস করব হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইনকাম ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, এনসি ইনকাম ট্যাক্স, এজেড ইনকাম ট্যাক্স। এই সবগুলো অ্যামাউন্ট মাইনাস করার পর আমরা সবগুলোকে মাইনাস করব। মাইনাস করার পর অবশিষ্ট যেই টাকাটা থাকবে, সেই টাকাটাই কি হবে? জেমস বান্টা তার অ্যাকাউন্টে পাবে। আমরা স্যালারি পেলে কি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রোভাইড করে, তো মাইনাস করার পর যে অ্যামাউন্টটা থাকবে সেটাই হচ্ছে জেমস বান্টা তার ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পাবে। এইটা গেল একটা। এইটুকু কি ক্লিয়ার সবার? এইটুকু জি বুঝেছেন? আপু, ওকে, জি, আমার এতটুকু বুঝতে পেরেছি। রিপোর্টের হাফ বুঝলাম। ক্লিয়ার। এরপরে তো এই যে কোম্পানি জেমসকে হায়ার করলো, হায়ার করার জন্য তাকে পেমেন্ট দিচ্ছে, এবং এমপ্লয় পেইড ট্যাক্সেস, এই এমপ্লয় পেইড ট্যাক্সেস গুলোতে কি এমপ্লয়ের স্যালারি থেকে
মাইনাস হয়েছে, যে এমপ্লয়ার স্যালারি থেকে মাইনাস হয়েছে। এখানে এমপ্লয়ার পেইড ট্যাক্স, এই যে সুপার কেয়ার ফার্মেসি জেমসকে হায়ার করেছে, হায়ার করে তাকে হচ্ছে স্যালারি দিচ্ছে, সেটা তো জানলাম। এর বাহিরেও কোম্পানির কিছু খরচ আছে, তাকে হায়ার করার কারণে কোম্পানির কিছু খরচ আছে। কোম্পানি তো তাকে একে তো তাকে স্যালারি দিচ্ছে, প্লাস স্যালারির বাহিরেও কোম্পানির আরো কিছু ডিডাকশন আছে, যেমন ফুটা এমপ্লয়ার, এগুলো হচ্ছে ফুল ফর্ম, আপনারা যদি গুগলে সার্চ করেন এটা হচ্ছে পেয়ে যাবেন। দেন হচ্ছে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, মেডিকেয়ার এমপ্লয়ার, এনসিএসসিওয়াই এমপ্লয়ার। এই যে অ্যামাউন্টগুলো, এই অ্যামাউন্টগুলো হচ্ছে কোম্পানিকে বেয়ার করতে হবে, ট্যাক্স, এই ট্যাক্সগুলো কোম্পানিকে পে করতে হবে। তাহলে কি হচ্ছে, কোম্পানি তাকে হায়ার করার কারণে $1900 পে করলো, আবার এই অ্যামাউন্ট গুলো হচ্ছে পে করতে হচ্ছে। তাহলে কোম্পানির কি কি এক্সপেন্স হচ্ছে, এই যে তাকে স্যালারি দিচ্ছে এইটাও এক্সপেন্স হচ্ছে, এবং তাকে হায়ার করার কারণে এক্সট্রা কিছু তাকে ট্যাক্স বেয়ার করতে হচ্ছে, এই দুইটা কি কোম্পানির এক্সপেন্স হচ্ছে। এখন এই যে এক্সপেন্স গুলো হচ্ছে, এই টাকাগুলো কি কোম্পানির ফান্ডে থাকবে নাকি এমপ্লয় পাবে? এই টাকাগুলো কোথায় যাবে? যেমন মেডিকেল ইন্স্যুরেন্স, এটা যাবে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানিতে যাবে। এই ব্যক্তি যখন অসুস্থ হয়ে যাবে বা তার এই ধরনের যখন সাপোর্ট লাগবে, তখন তাকে এই অ্যামাউন্ট থেকে তার ইন্স্যুরেন্স বাবদ এগুলো পে করা হবে। যেমন জেমস মান্ডা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তো অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে যদি মেডিকেলে অ্যাডমিট করা হয়, তাকে হচ্ছে কিছু সাপোর্ট প্রয়োজন হবে, তখন মেডিকেল ইন্স্যুরেন্স থেকে সেই সাপোর্টটা প্রোভাইড করা হবে। দেন এই যে, তো এটা কিন্তু চলে যাবে ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ডে, মেডিকেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইনকাম ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, এই সবগুলো অ্যামাউন্টই কোনোটাই কিন্তু হচ্ছে ক্লায়েন্টের কাছে থাকবে না বা হচ্ছে এমপ্লয় পাবেন, এগুলো হচ্ছে ট্যাক্স কোম্পানিতে চলে যাবে। আর ইউকে তো হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউএস এর ডেটা, ইউএসএ তে হচ্ছে আইআরএস এ হচ্ছে ট্যাক্স সাবমিট করতে হয়, আইআরএস এ চলে যাবে। তো যতক্ষণ পর্যন্ত কোম্পানির ফান্ডে থাকবে সেগুলো হচ্ছে লায়াবিলিটি অবস্থায় থাকবে, এবং এই লায়াবিলিটি গুলো কি করতে হবে, প্রত্যেকটা যেমন সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, যে যেখানে পাবে সেখানে সাবমিট করে দিতে হবে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এক্সপেন্স, যেমন এটা হচ্ছে এক্সপেন্স, এই পার্টটা আমাদের এক্সপেন্সে যাবে, এবং এই পার্টটা হচ্ছে এক্সপেন্সে যাবে, এবং আবার এই পার্টটা একবার এক্সপেন্সে যাবে আর একবার হচ্ছে লাইবিলিটিতে যাবে। কারণ এই টাকাটা তো এখানে একটা এক্সপেন্স হয়েছে, এক্সপেন্স বাবদ এই টাকাটা যে প্রোভাইড করা হয়েছে এটাতে এমপ্লয় হচ্ছে স্যালারি পেয়েছে, আর এখানে যে এক্সপেন্সটা হয়েছে এটা তো এমপ্লয় পায়নি, এটা হচ্ছে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বা ট্যাক্স আইআরএস এ চলে যাবে। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে লাইবিলিটি, এটা হচ্ছে এমপ্লয় যে স্যালারি পেয়েছে স্যালারি থেকে এই অ্যামাউন্ট গুলো মাইনাস করা হবে। এটা হচ্ছে আমাদের টোটাল রিপোর্টটা সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম। এখন এখানে দুইজন ব্যক্তির দেওয়া আছে, জেমসের দেওয়া আছে, অ্যানির দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, দুইজনের জন্য যদি আমি জার্নাল এন্ট্রি করি, আমি কি আলাদা আলাদা ভাবে করব নাকি একসাথে করব? সো মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা একসাথেই করে ফেলি, যেহেতু এখানে একটা রিপোর্ট দেওয়া আছে। এই রিপোর্টের টোটালটা আমাদের এখানে দেওয়া আছে, এই যে জেমস এবং অ্যানিটটা একসাথে অ্যাড করে এখানে দেওয়া আছে। তো এটা আমরা একটা জার্নাল এন্ট্রির মাধ্যমে রেকর্ড করতে পারি। তো এখানে আমরা চাইলে আলাদা আলাদা ভাবে করতে পারবো, আবার একটা জার্নাল এন্ট্রি করেও করতে পারবো, যেহেতু এখানে টোটাল দেওয়া আছে। এখানে এটা রেকর্ড করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে তার যে একটা এক্সপেন্স হয়েছে, এক্সপেন্সের রেকর্ডটা যেন তার সফটওয়্যারে থাকে। সো এর জন্য আমরা যদি একসাথে করি কোনো প্রবলেম নেই। তো এই দুইজন এমপ্লয়ারটা একসাথে এখানে টোটাল করে দেওয়া আছে, আমরা রিপোর্ট বুঝলাম। এখন এটা তো আমরা জার্নাল এন্ট্রির মাধ্যমে রেকর্ড করব। আমরা চলে যাব আমাদের কুইকবুক সফটওয়্যারে, যাওয়ার পর গিয়ার আইকনে ক্লিক করব, ক্লিক করে টুলস এর আন্ডারে আমরা ইম্পোর্ট ডেটাতে চলে যাব। যাওয়ার পর জার্নাল এন্ট্রিসে ক্লিক করব। আচ্ছা, আপনারা যদি বাংলাদেশ থেকে কুইকবুকসের সাবস্ক্রিপশন নেন, সেক্ষেত্রে দেখবেন জার্নাল ইম্পোর্ট করার যে অপশনটা সেটা নেই। তো কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, যেমন বাংলাদেশ থেকে যখন করবেন জার্নাল ইম্পোর্ট করার অপশন নেই, বাট এই যে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ এগুলোতে কিন্তু আছে। আমরা হচ্ছে একটা সিম্পল ডাটা ডাউনলোড করব। এর আগে আমরা আরেকটা কাজ করি, আমি যদি জার্নাল এন্ট্রিতে চলে আসি, সাপোজ আমি এখানে জার্নাল এন্ট্রিতে ক্লিক করলাম। বাংলাদেশি কোম্পানি থেকে আপনি জার্নাল এন্ট্রি করতে পারবেন, কিন্তু একই সাথে বাল্ক আকারে জার্নাল ইম্পোর্ট করতে পারবেন না।
এখানে যদি আসি অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এই যে অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টগুলো কোথা থেকে এসেছে কে বলতে পারবে? এনিওয়ান? এই যে লেজার হেডগুলো দেখতে পাচ্ছি বা চার্ট অফ অ্যাকাউন্ট, এগুলো কোথা থেকে এসেছে? কি ব্যাপার, এত ইজি একটা কোশ্চেন, সবাই সাইলেন্ট কেন? এটা তো চার্ট অফ অ্যাকাউন্ট থেকেই আসলো হ্যাঁ না? হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আসছে। এখন আমি যদি আমার রিপোর্টটা দেখে জার্নাল এন্ট্রি করতে যাই, যেমন এখানে আমার কি কি আছে, যেমন সোশ্যাল সিকিউরিটি আছে, এটার যদি আমি জার্নাল এন্ট্রি করি, এখন সোশ্যাল সিকিউরিটি যদি এখানে না থাকে তাহলে আমাকে কি করতে হবে? চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করতে হবে। এই যে আমাদের যে হেডগুলো আছে এই হেডগুলো যদি আমাদের সফটওয়্যারে না থাকে, জার্নাল এন্ট্রি করার জন্য প্রথম কাজ কি, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। এই হেডগুলো থাকতো যদি আমরা পেরোলের ফিচারটা ব্যবহার করতাম, যেহেতু আমরা জার্নাল এন্ট্রি করে করছি এগুলো থাকবে না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই হেডগুলোকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এই জার্নাল এন্ট্রিতে এসে সিলেক্ট করব। এখন তো আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে এইখান থেকে একটা একটা করে অ্যাড করতে পারি, আর একটা হচ্ছে যেহেতু আমার এখানে অনেকগুলো হেড আছে আমি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। সো আমি এখানে একটা ডকুমেন্ট রেডি করে রেখেছি, যেমন আমার স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটা হচ্ছে আমার এক্সপেন্স। আমার এখানে যে স্যালারি অ্যান্ড ওয়েজেসটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে কি আমার এক্সপেন্স। তো এখানে চলে আসি, এই যে এক্সপেন্স, দেন এই যে ফুটা এমপ্লয়ার, মানে কোম্পানি এমপ্লয়ারকে স্যালারি অ্যান্ড ওয়েজেস দিচ্ছে, এটা এক্সপেন্স। ফুটা এমপ্লয়ার এটা হচ্ছে এক্সপেন্স। সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার এটা হচ্ছে কোম্পানির এক্সপেন্স। মেডিকেয়ার এমপ্লয়ার এটা হচ্ছে কোম্পানির এক্সপেন্স। এনসিএসইউআই এমপ্লয়ার এটা হচ্ছে কোম্পানির এক্সপেন্স। তাহলে এগুলো আমি চার্ট অফ অ্যাকাউন্টে কোথায় অ্যাড করব? আমি এগুলো এক্সপেন্সে অ্যাড করব। আমার অ্যাড করা ডান। এরপর যদি চলে আসে এখানে দেখেন এই যে ফুটা এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, এনসিএসইউআই এমপ্লয়ার, এটা একবার হচ্ছে আমার এক্সপেন্সে আছে, আরেকবার হচ্ছে এই যে আমার লাইবিলিটিতে আছে। এখন একবার এক্সপেন্স একবার লাইবিলিটি থাকার কারণ কি? কারণ এই যে টাকাগুলো এগুলো তো ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি দিয়ে দিব। তো ইন্স্যুরেন্স কোম্পানিতে দেওয়ার আগে যতক্ষণ আমার ফান্ডে থাকবে ব্যালেন্স শিটে এটা আমার লাইবিলিটি হিসেবে দেখাবে। যখন আমি পেমেন্ট করে দিব তখন আমার লাইবিলিটি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এবং বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে লাইবিলিটিতে থাকবে, এগুলো হচ্ছে বিভিন্ন ট্যাক্স কোম্পানিকে, ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রোভাইড করতে হবে। চার্ট অফ অ্যাকাউন্ট আমরা একটা একটা করে অ্যাড করতে পারি, ইম্পোর্ট করতে পারি। আর আমরা জানি অ্যাকর্ডিং টু গ্যাপ স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের এক্সপেন্স গুলো আমরা 8 দিয়ে রেকর্ড করতে পারবো, আর লাইবিলিটিস হচ্ছে আমাদের 2 দিয়ে স্টার্ট হয়। তো এটা আমি হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। এখন আমি চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টে, দেন ইম্পোর্টে ক্লিক করব, ব্রাউজ করে নিয়ে আসবো। কাইন্ডলি সবাই হচ্ছে একটু মিউট করে রাখবেন, দেন নেক্সট। আচ্ছা, সামহাও যদি কোনো নাম্বারের উপর রেড কালার আসে তার মানে আপনাকে বুঝতে হবে এই নাম্বারটা আপনি সফটওয়্যার আগে অ্যাড করেছেন, তখন সেটা নাম্বারটা চেঞ্জ করে দিলে ইম্পোর্ট হয়ে যাবে। সো আমি ফার্স্টে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট করার পর এখন কিন্তু আমি ডেবিট ক্রেডিট সিলেক্ট করতে পারবো জার্নালে গিয়ে। বাট আরেকটা কাজ করতে পারি, আমি জার্নালে গিয়ে আমি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করেও করতে পারি, আরেকটা হচ্ছে আমি
ইম্পোর্ট করেও করতে পারি। সো যেহেতু আমার জার্নালটা বড় হবে, আমি ইম্পোর্ট করে করব। এর জন্য আমাকে একটা সিএসভি ফাইল রেডি করতে হবে। তো আমাদের এখানে জার্নালটা কি হবে, আমরা একটু জার্নালটা দেখি। যেমন আমার এখানে স্যালারি অ্যান্ড ওয়েজেস 3,400 অস্ট্রেলিয়ান ডলার। এটা কোথা থেকে এসেছে, আমরা যদি একটু রিপোর্টে যাই, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস, আমার এক্সপেন্স ডেবিট, ফুটা এমপ্লয়ার, এটাও তো কোম্পানির জন্য এক্সপেন্স। এই যে 18.3, আমার এখানে এই চারটা আছে, এই চারটা হেডও হচ্ছে এক্সপেন্স আসবে, অ্যামাউন্ট চলে এসেছে। এরপরে হচ্ছে আমার এখানে যেগুলো লাইবিলিটি দেখতে পাচ্ছি, এই যে এই হেডগুলো, এগুলো সবগুলো কি হবে, আবার লাইবিলিটির মধ্যে আসবে। তো এভাবেই হচ্ছে আমি অ্যামাউন্টগুলো অ্যাড করে দিয়েছি, এবং এভাবে আমি আমার জার্নালটা জার্নালটা আমি সেভস ফাইলে অ্যাড করে নিয়েছি। আমি এখান থেকে তবুও হচ্ছে একটা দামি ফাইল ডাউনলোড করে নিই। এখানে জার্নাল আপনি একটা একটা করে এন্ট্রি করেও করতে পারেন, অথবা আপনি ইম্পোর্ট করেও নিয়ে আসতে পারেন। তো আমি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো। আমি একটা স্যাম্পল ফাইল ডাউনলোড করে নিব। আমরা যে কোনো সফটওয়্যারে কাজ করি না কেন, ডেটা ইম্পোর্ট করার জন্য কিছু ফরম্যাট থাকে। আমরা যদি ফরম্যাটটা না বুঝি, আমরা এমন দামি ইনফরমেশন দেখে আইডিয়া করতে পারবো যে কি কি হতে পারে। এখানে যদি আমরা একটু নোটিস করি, এখানে আমাদের জার্নাল নাম্বারটা ম্যান্ডেটরি দিতে হবে, স্কিপ করতে পারবো না। তো এখানে যদি আমরা খেয়াল করি, জার্নাল ডেট দুইটা দেওয়া আছে, জার্নাল যে নাম্বার 4 দুইবার দেওয়া আছে, 5 দুইবার দেওয়া আছে। তো একই নাম্বার দুইবার ব্যবহার করার কারণ কি? কারণ আমার একটা জার্নাল এন্ট্রিতে কি একটা ডেবিট হয় এবং একটা ক্রেডিট হয়। এর জন্য হচ্ছে 4 দুইবার আছে, আবার 5 দুইবার, 6 দুইবার, 7 দুইবার এভাবে আসবে। বাট ডেট আমাকে দুইবার দিতে হবে না, ডেট একবার দিলেই হবে। অ্যাকাউন্ট নেম ম্যান্ডেটরি, ডেবিট ক্রেডিট দিতে হবে, অ্যামাউন্ট দিতে হবে। ডেসক্রিপশন নেম লোকেশন ক্লাস, এটা হচ্ছে ম্যান্ডেটরি না, প্লাস মেমো। এখানে আমি ইনফরমেশন দিলেও হবে, না দিলেও হবে, বাট জার্নাল নাম্বার, ডেট, অ্যাকাউন্ট নেম এবং ডেবিট ক্রেডিটে অ্যামাউন্টগুলো আমরা অবশ্যই দিব। তো এটা হচ্ছে আমার দামি ইনফরমেশন। আমরা যদি প্রথম দিকে না বুঝি বা যে কোনো নতুন সফটওয়্যারে কাজ করি, আমরা কিন্তু আমার দামি ইনফরমেশন দেখে কাজ করতে পারি। তো এখন আমার যে সিএসভি ফাইলটা আমি রেডি করে রেখেছি, সেখান থেকে আমি ডেটা নিয়ে আসবো। মেমো হচ্ছে টু রেকর্ড স্যালারি অ্যান্ড ওয়েজেস। এরপর অ্যাকাউন্ট নেমগুলো কপি করব। দেন ক্রেডিট গুলো কপি করব। কপি করার পর ডেসক্রিপশনটা কপি করে নিব। এখানে আমাদেরকে ডেটটা চেঞ্জ করতে হবে, আর এখানে জার্নাল নাম্বার আমাদের 1 হবে, যেহেতু এটা আমরা সফটওয়্যারের প্রথম জার্নাল এন্ট্রি করছি। তো জার্নাল নাম্বার কত হবে সেটা আমরা সফটওয়্যারে দেখে নিব, যে আমরা কত নাম্বার জার্নাল এন্ট্রি করছি। এখন হচ্ছে আমাকে ডেট দিতে হবে। তো জার্নাল ডেট কোনটা হবে, ডেটটা আমরা কোথায় পাবো? এখানে যদি চলে আসে যে পে ডেট, এই ডেটে পে করা হয়েছে। পে ডেটে তো 3টা ডেট দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ডেট থেকে এই ডেট পর্যন্ত হচ্ছে সে কাজ করেছে, এবং
কাজ করেছে আমরা সেই ডেটটা দেখবো না, পেমেন্ট করা হয়েছে কোন ডেট আমরা সেই ডেটটা সিলেক্ট করব। এখানে যে ডেটটা দেওয়া আছে, এই যে সে 24 আওয়ার্স কাজ করেছে, এই 24 আওয়ার্স কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কাজ করেছে সেই সময়টা দেওয়া আছে, কিন্তু তাকে পেমেন্ট করা হয়েছে হচ্ছে 6/25/2022 তে। আমরা হচ্ছে পেমেন্টের ডেটটা দেখব। আমার সব অ্যাড করা ডান। আচ্ছা, আপনারা যখন কাজ করবেন দেখবেন এরকম যদি ডেট থাকে নেয় না, তো ফার্স্টে যখন আপনি 0 দিবেন নিবে না, তার উপরে ছোট একটা হাইফেন দিয়ে নিবেন, তাহলে এটা নিবে। আমাদের জার্নাল ফাইল রেডি হয়েছে, এখন এটাকে আমরা ইম্পোর্ট করব। আপু, আপনি যে সিএসভি ফাইল থেকে এই ডাটাগুলো নিয়ে আসলেন, ওই সিএসভি ফাইলটাকে আপনি এই যে প্যারোডিটেলস দেখে দেখে কি মেক করেছেন? হ্যাঁ মানে আমাদেরকে ওটা করতে হবে রিয়েল লাইফে যখন হ্যাঁ, কাজ করব। আমি আপনাদেরকে ডকুমেন্ট, আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন এখানে যেই যেই হেডগুলো আছে মোটামুটি এর মধ্যেই থাকবে, একটা দুইটা কম বা বেশি হতে পারে, আর আমি আপনাদেরকে সব ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিব, এগুলো রেখে দিবেন, ইন ফিউচার যদি কাজ পান তখন কাজে লাগবে। আর ডকুমেন্ট দিয়েছি এর মানে না এটা দেখে জাস্ট ইম্পোর্ট করে দিবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন যদি শেখার ইচ্ছা থাকে। এখন আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো, আমি ব্রাউজ করব। নেক্সট। আচ্ছা, আমাকে ডেটটা সিলেক্ট করতে হবে। ফার্স্টে হচ্ছে আমি ডে দিয়েছিলাম, দেন মান্থ, দেন ইয়ার, দেন নেক্সট। আচ্ছা, আমাকে বলছে এই লাইনগুলো এক্সিস্ট করে না, আমি আবার একটু সিএসভি ফাইলটা চেক করি। আচ্ছা, আমি যখন চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করি আমি এগুলোর সাথে হচ্ছে এই নাম্বারগুলো দেইনি, এর জন্য নিচ্ছে না। আমি নাম্বারগুলো এই লেখার সাথে অ্যাড করিনি, সো আমি এটা রিমুভ করে দিই, তাহলে নিবে। এখন সেভ করি, এখন হোপফুলি এটা নিবে। ব্যাকে চলে যাই। আচ্ছা, এটা না নেওয়ার কারণ হয়েছে আমি কিছুক্ষণ আগে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করেছি, এটা এখনো সফটওয়্যারে আপডেট হয়নি চার্ট অফ অ্যাকাউন্ট গুলো, যার কারণে নিচ্ছে না। আমি আবার একটু চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে চেক করি। ডেট ফরম্যাটটা মনে হয় ঠিক নেই।
এটা টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে। আমি যে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করেছি বা এই জিনিসগুলো আপডেট হয়নি, এর জন্য নিচ্ছে না। তো আবার চেক করি, চলে যাব ট্রানজাকশনের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টসে। আচ্ছা, আমার চার্ট অফ অ্যাকাউন্ট শো করছে না এখানে। এই যে এখন ঠিক আছে, এখন বলছে ওয়ান নিউ জার্নাল এন্ট্রি উইল বি ইম্পোর্টেড। আমি পুরোটাইতে একটা জার্নাল ইম্পোর্ট করছি। তো এখন আমি হচ্ছে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করব। নাইসলি ডান, ওকে। আমার জার্নাল এন্ট্রি করা ডান। এই যে আমি জার্নাল এন্ট্রি করেছি, এখানে আমার কিছু লাইবিলিটিস ছিল, দেন হচ্ছে এক্সপেন্স ছিল, এটা আমরা কিন্তু রিপোর্টে গেলে দেখতে পারবো। আমি চলে যাব, রিপোর্ট আমি হচ্ছে ব্যালেন্স শিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি অল ডেট দিব, অল ডেট রান রিপোর্ট। আচ্ছা, এই যে আমার লাইবিলিটিস গুলো চলে এসেছে। অ্যান্ড স্যালারি অ্যান্ড ওয়েজেস পেবল, এই অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের যে এমপ্লয় যারা আছে তাদের ফান্ডে সবকিছু ডিডাক্ট করার পর অ্যামাউন্টটা হচ্ছে তাদের ফান্ডে গিয়েছে। এই স্যালারি অ্যান্ড ওয়েজেস পেবল, এটা আমার এখানে যে শো করছে, এই টাকাটা কিন্তু কোম্পানির না। এখানে যদি আমরা দেখি, এই অ্যামাউন্টটা পাবে হচ্ছে এমপ্লয়ে, আর এখানে যেগুলো আছে ট্যাক্স এবং ইন্স্যুরেন্স কোম্পানিতে চলে যাবে। তো যখন আমরা অ্যামাউন্ট গুলো ট্যাক্স এবং ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রোভাইড করব, আস্তে আস্তে এগুলো হচ্ছে জিরো হয়ে যাবে এবং আমাদের এই অ্যামাউন্টটা যাবে হচ্ছে এমপ্লয়ের অ্যাকাউন্টে। তো ফার্স্টে হচ্ছে আমরা এই যে অ্যামাউন্ট আছে এই স্যালারিটা এমপ্লয়কে এখন পে করে দিব। এটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে জার্নাল এন্ট্রি করেও করতে পারি, আর একটা হচ্ছে আমাদের এক্সপেন্স রেকর্ড করেও করা যায়। সো আমি এটা জার্নাল এন্ট্রি করেই করছি। এই পার্টটাকে আমি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর আমি এখানে জার্নাল এন্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে দেখি, এটা ছিল স্যালারি অ্যান্ড ওয়েজেস পেবল। এবং এই যে টাকাটা দিচ্ছি এটা তো ডেবিট হবে। এই টাকাটা হচ্ছে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিচ্ছি, তাহলে আমাদের ব্যাংক ক্রেডিট হবে। তো আমি ওয়েলস ফার্গো সিলেক্ট করলাম। এখানে আমাদের ডেট হচ্ছে, এখানে আমরা ডেসক্রিপশন দিতে পারি টু রেকর্ড স্যালারি অ্যান্ড ওয়েজেস ডেসক্রিপশনে। এখন এটা আমি সেভ এন্ড ক্লোজ করে দিব। এই যে জার্নাল এন্ট্রি করলাম, করার পর এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেবল, এটা কি হয়েছে, জিরো হয়ে গিয়েছে। তো এই যে বাকি যে পেমেন্ট গুলো আছে, এগুলো যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে কোন ব্যাংক থেকে কোন ডেটে পে করেছে, আপনাকে যদি বলে দেয় এখানে যে হেড গুলো আছে এগুলো সব ডেবিট হবে, জাস্ট ব্যাংক ক্রেডিট হবে, আপনি জার্নাল এন্ট্রি করে দিবেন। এই ফোল্ডারটা জিরো করতে হবে। আপনারা যখন আমাকে এটার রিপোর্ট জমা দিবেন পেরোলের, অবশ্যই স্যালারি এন্ড ওয়েজেস পেবল এটা যেন জিরো হয়। এবার আমরা চলে যাব প্রফিট অ্যান্ড লস রিপোর্টে। all that এই যে এখানে ফুটা এমপ্লয়ার, দেন হচ্ছে মেডিকেয়ার এমপ্লয়ার এন্ড সিএসইউএস স্যালারি এন্ড ওয়েজেস, এই যেগুলো কিন্তু এখানে আমাদের এক্সপেন্স গুলো চলে এসেছে, এখানে শো করছে। তো পেরোলের ক্ষেত্রে হচ্ছে আপনারা যে জার্নাল এন্ট্রি করেছেন, জার্নালের ডকুমেন্ট দিতে হবে, প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিটের রিপোর্ট দিতে হবে। আর জার্নাল এন্ট্রি তো আপনারা জানেন কিভাবে নিতে হয়, এটা খুবই ইজি। আমি আবার দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে চলে যাব জার্নাল এন্ট্রিতে,
যাওয়ার পর ক্লক আইকনে ক্লিক করব, দেন ভিউ মোর। ক্লিক করে এখান থেকে আপনি জার্নালটা ডাউনলোড করবেন। যেমন এটা হচ্ছে আমাদের প্রথম জার্নাল। আচ্ছা, এখানে হেডগুলো আসার কথা, সামহাও আসেনি। এই যে এখানে এটা, আচ্ছা এটা টোটালি টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে। হ্যাঁ, এখানে যে আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছি কোনটায় কি হেড হবে, এটা টোটালি টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে। বাট আপনারা যখন করবেন আই থিঙ্ক এটা হবে না। আমি জাস্ট মোরে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে ট্রানজাকশন জার্নালে ক্লিক করব। এই যে আমাদের এই যে এখানে শো করছে, এর আগে যে শো করেনি এটা জাস্ট একটা টোটালি টেকনিক্যাল ইস্যু ছিল। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে তো ডাউনলোডের কোনো অপশন দেখতে পাচ্ছি না, বা প্রিন্ট আইকনও নাই, তাহলে কিভাবে করব? আচ্ছা এইটা তুমি ক্লাসিক ভিউতে গেলে মনে আসবে। ম্যাম মোর অপশনে যান, ওখানে আছে ইউকেটটাতে সরাসরি শো করে। মোর অ্যাকশন উপরে উপরে। হ্যাঁ, এই যে এক্সপোর্ট টু এক্সেল সিএসভি, এই যে পিডিএফ। আচ্ছা, অস্ট্রিয়ারটাতে এভাবে শো করে, ইউকেটটা বিএসএটাতে সরাসরি পাবেন। এখান থেকে হচ্ছে আপনারা এই যে জার্নাল এন্ট্রি করেছেন, রিপোর্টটা ডাউনলোড করে নেবেন। এই যে দুইটা জার্নাল এন্ট্রি করেছেন, দুইটা ডাউনলোড করতে হবে। এই যে এখানে সুন্দরভাবে চলে এসেছে। এভাবেই দুইটা করতে হবে। আমি একটা রিপোর্ট করে দেখিয়েছি, আপনারা করবেন। আর আমি আপনাদেরকে টোটাল যে ডকুমেন্টগুলো আছে আমি আপনাদেরকে সব প্রোভাইড করব। যেমন কোন কোন চার্ট অফ অ্যাকাউন্টের হেড প্রয়োজন হতে পারে, এরপরে হচ্ছে জার্নাল এন্ট্রি কিভাবে করতে হবে। এই যে এখানে পেরোলের জার্নাল যদি আমরা ইউএস এর করি, সেক্ষেত্রে আমাদের কোন কোন হেড আসতে পারে, কি ডেবিট ক্রেডিট হবে, কিভাবে জার্নালটা হতে পারে, এগুলো সব আমি রেডি করে রেখেছি। এই ফাইলগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করব, ডকুমেন্টগুলো। ইন ফিউচার আপনারা যখন কাজ পান আপনাদের এগুলো কাজে লাগবে। নর্মালি এখানে যে হেডগুলো আছে এই হেডগুলোই থাকে। আর যদি কোন হেডের ডিটেলস কি যদি আপনি জানতে চান, যেমন আমরা এখান থেকে সার্চ করতে পারি গুগল থেকে। এই যে এটা হচ্ছে ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট, মানে বাইরের কান্ট্রিতে যারা আনএমপ্লয়েড আছে, এই মুহূর্তে কর্মরত না, তাদেরকে হচ্ছে এই ট্যাক্সের অ্যামাউন্টটা প্রোভাইড করা হয়। তো এইভাবে হচ্ছে আপনারা ডিটেলস গুলো এখান থেকে দেখে গুগল করে করে প্রত্যেকটা ডিটেলস যদি একটু স্টাডি করতে ইচ্ছা হয় আপনারা ডিপলি স্টাডি করতে পারবেন। তো পেরোল নিয়ে, এই পেরোলের এই পার্টটা কি বুঝেছেন প্রপারলি? আপু আজকে যারা করিয়েছেন সেগুলো বুঝতে পেরেছি, কিন্তু যে লাস্ট ডে যে আমরা এমপ্লয়ি এড করেছিলাম, তখন যখন পেরোল রান করতে গেলাম একটা প্রবলেম হয়েছিল যে একজনকে আলাদা দেখায়, বাকি সবাইকে আলাদা দেখায়, তখন তো মানে রান করাতে প্রবলেম হয়। মানে আচ্ছা ওই ব্যাপারটা আমি বুঝতেছি না। আচ্ছা, একজনকে আলাদা দেখে আরেকজনকে আলাদা দেখে, এইটা আমরা এখানে যেটা করলাম, আমরা এখানে জাস্ট একটা জার্নাল এন্ট্রি করেছি পেরোলের। তো জার্নাল এন্ট্রি করতে গিয়ে আমি আপনাদেরকে পেরোলের ফুল ডিটেলস কিভাবে কি আসলো অল সিনারিও বোঝানোর ট্রাই করেছি। বাট আপনি যখন সেখানে করছেন, প্রত্যেক সাপোজ একটা এমপ্লয়, আপনি একটা অর্গানাইজেশনে জব করেন, হ্যাঁ, সেখান থেকে কি আপনাকে স্যালারি প্রোভাইড করা হয়। তো যদি 100 জন এমপ্লয় থাকে, 100 জনের কি স্যালারি আলাদা আলাদা ক্যালকুলেশন করা হবে না? জি। তো এর জন্যই হচ্ছে আলাদা আলাদা রেকর্ড করা হয়েছে। এখানে জাস্ট আমরা টোটাল একটা রিপোর্টে পেয়েছি, এটা জাস্ট আমরা জার্নাল এন্ট্রি করছি। বাট আপনি যখন পেরোল মেনু ব্যবহার করবেন, ফিচার ব্যবহার করে ক্যালকুলেশন করবেন, যেমন আপনি পেরোলের কাজ করেন, হ্যাঁ, আপনাকে হচ্ছে দিল 200 জনের স্যালারি ক্যালকুলেশন করার জন্য। তো আপনি কি 200 জনেরটা একসাথে করবেন নাকি আলাদা আলাদা করবেন? এক একজনের স্যালারি স্ট্রাকচার এক এক রকম থাকবে। কেউ হয়তো 20 আওয়ার্স কাজ করেছে, কেউ 24 আওয়ার্স, কেউ হয়তো লিভ নিয়েছে, তার জন্য পেমেন্ট কাটা হবে। এইভাবে প্রত্যেক জনেরটা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করা হবে। এর জন্যই হচ্ছে মূলত সেখানে আলাদা আলাদা করেছে। সেখানে আপনারা মেইন পেরোলের ফিচার্সটা ইউজ করেছে। আর এখানে হচ্ছে একটা রিপোর্ট ছিল কিভাবে জার্নাল এন্ট্রি করতে হয়। আই থিঙ্ক এখন পেরোল জিনিসটা কি আপনারা যারা বুঝেননি বুঝতে পারবেন, কিছুটা আইডিয়া হবে। আপু অ্যাকাউন্ট ফার্মের ওপেনের যে বিষয়টা ওটা একটু যদি বুঝাই দিতেন।
আচ্ছা, অ্যাকাউন্টিং ফার্ম ওপেনের যে বিষয়টা নেক্সট হ্যাঁ এর আগের ওই ক্লাসের ভিডিও পেরোল করা, হ্যাঁ। আচ্ছা এর আগের না ক্লাসের না আপু ওই যে, না না আপু আমি বলি পেরোল করার সময় উনি আমাদেরকে ইউএস এর জন্য আলাদা করে অ্যাকাউন্টেন্ট ফার্মের খোলার বিষয়টা মানে বুঝেছে, আমি ওইটা বুঝতেছি না এটা কখন খুলতে হবে। আচ্ছা আমার এর আগের ক্লাসে আপনি ছিলেন? শাহিদা আপনি শুনতে পাচ্ছেন? আমার আগের হ্যাঁ, ক্লাসে আপনি ছিলেন? জি আপু ছিলাম। হ্যাঁ সেখানে হচ্ছে উনি ইউএস এরটা বলেছে, আমি ইউকে এর অ্যাকাউন্টিং ফার্মের কথা বলেছি। আগের ক্লাসের ভিডিওটা দেখেছেন? কার কার মনে আছে? আচ্ছা আমি একটু প্রশ্ন করি, অ্যাকাউন্টিং ফার্ম কেন ওপেন করতে হয় কে বলতে পারবে? ক্লায়েন্টের কাছ থেকে কাজের অ্যাসেস নেওয়ার জন্য। হ্যাঁ এর জন্যই মূলত আপনি ওই দিন হচ্ছে ওই ইউএস এর অ্যাকাউন্টিং ফার্ম ওপেন করেছেন। এখন ইউএস এর অ্যাকাউন্টিং ফার্মে কেন প্র্যাকটিস করেছেন? কারণ এই মুহূর্তে আপনি যে পেরোলটা প্র্যাকটিস করবেন ইউএস এর কোনো কোম্পানি ফ্রিতে নেই, এর জন্য হচ্ছে আপনাদের শিলা আপু ওই আপনাদের অ্যাকাউন্টেন্ট ভার্সন যেটা ছিল সেখানে আপনাদেরকে প্র্যাকটিস করিয়েছে। তো আমাদের যে অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে আমরা ছোটখাটো কিছু অ্যাক্টিভিটি জার্নাল এন্ট্রি করা এই ধরনের কাজ ছোটখাটো কিছু করতে পারবো, নিজেরা প্র্যাকটিস করতে পারবো, 2টা 3টা জার্নাল এন্ট্রি করা, যেমন এই পেরোল জার্নালের যে কাজটা আছে এটাও আপনি আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সনে করতে পারবেন। বাট যদি আমরা ফুল একটা কোম্পানির কাজ কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা কোম্পানি সাবস্ক্রিপশন নিতে হবে। সকল ক্ষেত্রে কিন্তু যোগাযোগের একটা মাধ্যম থাকে। এই যে অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে যে আপনি কাজ করছেন মার্কেটে, ক্লায়েন্টের কোম্পানি যে আপনাকে এক্সেস দিবে, হ্যাঁ আমরা কি মেইলের মাধ্যমে যোগাযোগ করি না? আমরা কাউকে মেইল দেই, যেমন কোডেক্স ট্রাস্টে আপনারা যখন অ্যাডমিট হয়েছেন আপনারা আপনাদের মেইল অ্যাড্রেস দিয়েছেন, মেইল অ্যাড্রেসে মেইল করা হয়েছে, ক্লাসের লিংক, অ্যাসাইনমেন্ট শিট, সকল ডকুমেন্ট প্রোভাইড করা হয়েছে। এইভাবে কি হয়েছে আপনারা আমাদের থেকে ডেটাটা নিয়েছেন, এক্সেস নিয়েছেন। তো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কোম্পানির যে এক্সেসটা নিয়ে কাজ করবেন সেটার জন্য তো একটা মাধ্যম থাকা লাগবে। তো সেটার মাধ্যম হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন। অ্যাকাউন্টেন্ট কুইকবুকসের সর্বোচ্চ রোল হচ্ছে অ্যাকাউন্টেন্ট রোল। আপনাকে যদি অ্যাকাউন্টেন্ট রোল দেওয়া হয় আপনি সকল কাজ করতে পারবেন, ক্লায়েন্টের কোম্পানির সকল এক্সেস পাবেন। আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন তখন আপনারা তাকে বলবেন অ্যাকাউন্টেন্ট এক্সেস দেওয়ার জন্য। আর অ্যাকাউন্টেন্ট এক্সেস কিভাবে দিতে হয় আমি এর আগের ক্লাসে ম্যানেজ ইউজার্সে আপনাদেরকে এটা দেখিয়েছি। আর অ্যাকাউন্টেন্ট ভার্সন হচ্ছে লাইফ টাইম ফ্রিতে থাকবে, আপনারা একটা ওপেন করলেই হবে, এটা লাইফ টাইম ফ্রি, এটার জন্য কখনো কোনো পেমেন্ট করতে হবে না। এটা কারা ইউজ করে? যারা অ্যাকাউন্টিং বা বুককিপিং রিলেটেড সার্ভিস দেয় তারা এটা ইউজ করে থাকে। আর আপনারা ট্রাই করবেন হচ্ছে আলাদা আলাদা মেল ইউজ করার জন্য। অনেক সময় একই মেল দিয়ে হয়, অনেক সময় হয় না, প্রবলেম দেখা দেয়। যেমন আপনারা ইউকের জন্য একটা মেল ইউজ করবেন, ইউএস এর জন্য, কানাডার জন্য। এখন প্রশ্ন হচ্ছে আমি কি 10টা কান্ট্রির অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করে রেখে দিব? না, 10টা কান্ট্রির ওপেন করার প্রয়োজন নেই। আপনি এখন হয়তো ইউএস এরটা করেছেন এবং পরীক্ষা এক্সাম দেওয়ার জন্য ইউকেরটা করবেন। সাপোজ আপনি কানাডার কোনো ক্লায়েন্টের হচ্ছে কাজ করবেন, তখন আপনি কানাডার অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করবেন। আর একটা ইজি ওয়ে আছে, সাপোজ আপনার কুইকবুকসে জাস্ট একটা অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার কোনো কানাডার অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করা নেই, আপনি যখন আপনার ক্লায়েন্টকে আপনার মেইলটা দিবেন এবং তাকে বলবেন অ্যাকাউন্টেন্টের এক্সেস দেওয়ার জন্য, তো তখন সে আপনাকে যদি মেইল করে আপনারা দেখবেন একসেপ্ট ইনভাইটেশন লেখা আসে। আপনারা একসেপ্ট ইনভাইটেশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা ইজিলি অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করতে পারবেন, মানে আপনাদের কানাডার লিংক খুঁজতে হবে না। এটা হচ্ছে একটা ইজি প্রসেস। আহ, এখন ক্লিয়ার হয়েছে আপু এই অ্যাকাউন্টিং ভার্সনের বিষয়টা। হ্যাঁ মানে এটা আমি আমি তো ওইটাই জিজ্ঞাসা করতেছিলাম যে আমি কেন করবো। আর যে আপু একটু আগে বললো যে ইয়াতে আপনি অ্যাক্সেস কোম্পানির অ্যাক্সেস না জানে, এই জিনিসটা আমি আসলে ধরতে পারিনি হ্যাঁ একবার। এইটা আপনি আগের ক্লাসে হয়তো অ্যাকাউন্টেন্ট নোটিস করেনি প্লাস ভিডিওটা দেখেনি, এটা আগের ক্লাসেও বলা হয়েছে। আচ্ছা আমি না আপু আপনাদের না, অ্যাকাউন্টেন্ট ভার্সনের জন্য অ্যাক্সেস নেওয়ার জন্য এটা বুঝছি, আপনার ওই কথাটা বুঝছি, আমি আসলে পেরোলের ওই বিষয়টা কানেক্ট করতে পারিনি। আচ্ছা জি ঠিক আছে, সমস্যা নেই, শেখার জন্য এসেছেন, পারবেন না কোশ্চেন করবেন। আর আমিও মেন্টর হিসেবে দু একটা কথা বলতে পারি, সেটাতে মাইন্ড করার কিছু নেই, ঠিক আছে? তো আজকে আমরা আরেকটা ক্লাস নিব, আর আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমি আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করব যে কিভাবে ইউকের অ্যাকাউন্টেন্ট কোম্পানি ওপেন করতে হয়, প্লাস একটা লিংক দিয়ে দিব। হ্যাঁ আপনারা ওপেন করে সবাই এক্সাম দিবেন। এর আগের ক্লাসে আমি ঢুকিয়ে দেখিয়েছি কিভাবে করতে হয়, আমি ভিডিও দিব, ভিডিওতে গাইডলাইন দেওয়া আছে, তো আপনারা সেই অনুযায়ী ট্রাই করবেন। আর আপনাদেরকে যে সাজেশনটা দিয়েছি সাজেশনটা ভালো করে আগে স্টাডি করবেন, স্টাডি করে এরপর হচ্ছে আপনারা এক্সামটা দিবেন। তো এক্সাম দেওয়ার জন্য আনলিমিটেড টাইম আপনি অনেক সময় পাবেন। আর এক্সাম দেওয়ার টাইমে এটা কি এভাবেই থাকবে নাকি এটা ভুল এটা করে আসছে? এইভাবে যখন এটা এভাবেই থাকবে, যখন কাজ করবেন তখন ঠিকভাবে আসবে।
আচ্ছা। আর আরেকটা জিনিস আপু, ওই যে আমরা যখন অ্যাসাইনমেন্ট শিটে যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে যাই, শিটটা তো অনেক বড়, তখন দেখা যায় ওটা যদি আমি জুম আউট না করি, তাহলে তো আমি ওই আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারতেছি না। তো এটা কি এদিক সেদিক সরানোর কোনো ওয়ে আছে? এখন আমি এই যে আমি পরের পেজে যাব, এই যে আমি এখানে এইভাবে ড্র্যাগ করে নিব, এই যে এইভাবে যাবেন, এইটা তো এই যে নিচে যে বারটা, এই বারটা তো নাই অ্যাসাইনমেন্ট শিটে। এই যে এইভাবে নিচে চলে যেতে হবে, উপরে যাবেন। আচ্ছা, এগুলো খুবই বেসিক জিনিস, হ্যাঁ। এই যে এক্সেলের ব্যবহার করা, গুগল শিট এগুলোর ব্যবহার করা আমাদেরকে জানতে হবে, নইলে আমরা মার্কেটে কাজ করতে পারবো না, মার্কেট প্লেসে। অ্যাসাইনমেন্ট শিটে ওই যে মুভ করার যে বার একটা আছে, ওই যে অ্যাশ কালারে যেটা দেখা যাচ্ছে, ওটাই তো নাই, আমি যাবো কিভাবে? আচ্ছা, এটা এই আছে। যে কার্সর, আপনার নামটা সিলেক্ট করে তারপরে রাইট অ্যারো দিয়ে ডানে যেতে থাকবেন। এই যে আপনি নাম সিলেক্ট করবেন, করে Right হচ্ছে arrow আপনি দিয়ে এভাবে যাবেন। যাবেন, আপনার কত নম্বর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে আপনি এভাবে সাবমিট করবেন। এই যে এইভাবে আপনি কালার করে নেবেন, দেন হচ্ছে আপনি যেতে থাকবেন কত নাম্বার সাবমিট করবেন। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। রফিক আহমেদ, রফিক আহমেদ অ্যাবসেন্ট। তারেক আজিজ অ্যাবসেন্ট। ও হ্যাঁ, আপনি রেগুলার ক্লাসে জয়েন করেন তাই ভাবছিলাম। প্রেজেন্ট। সেলিম রেজা, এমডি সেলিম রেজা। উম্মে হানি দিনা, প্রেজেন্ট। শহীদুজ্জামান খান অ্যাবসেন্ট। এমডি আলামিন অ্যাবসেন্ট। জিনিয়া, জান্নাতুল ফেরদৌস জিনিয়া, তানিয়া আক্তার প্রেজেন্ট। নোটিস আছে, কারণ আমি যে মেসেজ করছিলাম তো আওয়াজ হলো। ও আর জিজ্ঞেস করলে প্রতিভা আছে নাকি, দেখতে প্রতিভা আছে। আচ্ছা, কাইন্ডলি মিউট করে রাখবেন। শারাফত কাইয়ুম নিয়ন অ্যাবসেন্ট। মাসুম চৌধুরী, ফায়েজ হাসনাইন, হাসনাইন, নাহিদ হোসেন প্রেজেন্ট আপনার। প্রেজেন্ট। সুজাতা সরকার প্রেজেন্ট। আরিকুল হক, আরিকুল হক মিজানুর রশিদ, মিজানুর রশিদ ইয়েস প্লিজ। ওকে। তনয়, জি আপু আছি। আগের ক্লাসগুলোতে ছিলেন না কেন? সাজেদুল আলম, আপু আমার নেট প্রবলেম ছিল, এই জন্য আর কি অ্যাটেন্ড করতে পারিনি। আপনাকে তো হচ্ছে পরে বাদ দিয়ে দিবে, ব্যাচ থেকে ড্রপ আউট করে দিবে। আবিদ, সাজেদুল ইসলাম, সাজেদুল ইসলাম ম্যাম সাজেদুল আলম ছিলেন তো অনেক। আচ্ছা প্রেজেন্ট। এমডি আবিদ অ্যাবসেন্ট। এমডি সাজেদুল ইসলাম অ্যাটেন্ডেন্স দিয়েছিলেন। শহীদুজ্জামান শাহিন, শাহিদুজ্জামান শাহিন অ্যাবসেন্ট। আচ্ছা, যারা যারা অ্যাবসেন্ট ছিল তাদের নামগুলো আমি একটু বলি। এমডি আবিদ, আরিকুল হক অ্যাবসেন্ট, ফায়েজ হাসনাইন অ্যাবসেন্ট, আবু মাসুম চৌধুরী অ্যাবসেন্ট। না, আবু মাসুম চৌধুরী ম্যাম বলে কি আবু পরে মাসুদ চৌধুরী আছে, হ্যাঁ ছিল। আচ্ছা আগে ঠিক চলে গেছে। আছে। শারাফত কাইয়ুম অ্যাবসেন্ট। আর এমডি তৌহিদুল উনি বলেছে। জান্নাতুল ফেরদৌস যিনি অ্যাবসেন্ট। এমডি প্রেজেন্ট আলামিন, আছে তো, প্রেজেন্ট আপু। ওকে। এমডি আলামিন, শহীদুজ্জামান খান অ্যাবসেন্ট, এমডি আলামিন অ্যাবসেন্ট। সেলিম রেজা অ্যাবসেন্ট, রফিক আহমেদ অ্যাবসেন্ট।